কিন্তু এই খলিল টলিল ইউনুস টিনুস এদের বুদ্ধিতে উনি যদি না আসেন, এরপরে যে হার্ড লাইনটা হবে, আমি দুঃখের সাথে একটা কথা বলবো, আমরা কেউ চাই না বাংলাদেশের সাধারণ মানুষ সাফার করে, কিন্তু এরপরে যে পলিটিক্সটা হবে না, ওইটা রিসোর্স ডিনায়ালের পলিটিক্স হবে। আওয়ামী লীগের জন্য অস্ত্র নামতেছে, ইন্ডিয়া আওয়ামী লীগকে অস্ত্র দিচ্ছে। ইন্ডিয়া তারেক এবং বেগম জিয়ার কাজকর্মে নাখোশ, ইন্ডিয়া আওয়ামী লীগকে অস্ত্র দিচ্ছে। তো এই পুলিশ টুলিশরা ভাবছে যে এই অস্ত্রটা যদি থাবা দিয়ে ধরতে পারি আর তারপরে হাওয়া ভবনে ঢুকে একটা স্যালুট দেব, আর আমি চিটাগাংয়ের কমিশনার থেকে আইজিপি, বাংলাদেশ পুলিশের বস। দিস ইজ দ্য ফলস ফ্ল্যাগ অপারেশন দ্যাট ইন্ডিয়া ডিড। আমি তোমার ভিতরের গল্প বললাম, এত নাইলে এইটা হয় কি করেছে, তাদের সরকার তাদের ইয়েতে এই জিনিস ধরা গেছে। তো যাই হোক, এটা বিস্তারে বলার দরকার নাই, অনেকে অনেক থিওরি দেবে, কিন্তু আই নো ইট ফর এ ফ্যাক্ট। এই অপারেশন এখানে ফোর্ট 11 বসে হয়েছে, আমার জানা। আমার এখানে একটা ব্যাপার আমি তোমাকে বলি, যে তারেক সাহেব যদি তখন তারেককে ইয়ে করা হয়েছে, এইবারও তারেক পাওয়ারে আসছে, উই হ্যাভ রিচড আউট টু হিম। এইটাকে যদি কেউ উইকনেস বলে মনে করে, সে সব থেকে বড় ভুল করবে। ইন্ডিয়া কিন্তু প্রথমে গুড্ডির সুতাটা ছাড়ে, এরপর যখন বটা দিব না, গুড্ডিটা কাটতে ফেলায় দিব। তো উই আর অ্যাপ্রোচিং, উই হ্যাভ ইনভাইটেড হিম। উনি অনেক কায়দা কানুন করতেছেন, হ্যাঁ। তো ওনাকে, উনি যদি ভাইবে থাকেন যে উনি ভারতের জামাই, জামাই আদর করা হবে, অবশ্য সেইটা বললে আবার জুবেদা ভাবির রাত্রে ঘুমটুম নষ্ট হইতে পারে। যাই হোক, কারণ এইসব তো বাংলাদেশে অনেক থিওরি আছে, যে জেনারেল এরশাদ ইন্ডিয়াতে এনডিসি করছিল, বোম্বের একজন বড় হিরো ইন্ডিয়া, জেনারেল এরশাদের একটু চারিত্রিক দোষ টোষ ছিল, সবাই জানে, যে জেনারেল এরশাদকে নাকি একেবারে মানে হানি ট্র্যাপ করে একদম পালিশ করে ফেলে, যে যেই লোকটা একেবারে পাকিস্তানের লোক, নিশানে পাকিস্তান পাওয়া লোক, সে পরবর্তী সময় ইন্ডিয়ার খুব বন্ধু টন্ধু যাই। তো ইন্ডিয়ার বন্ধু হয়েছে, কিন্তু এই যে সরকার যে এরশাদের পড়লো, এই দুই বেগমকে এক জায়গায় এনে আন্দোলন, এর পেছনের লোককে বিভিন্ন রয়, এগুলি অনেক কাহিনী আছে। এগুলি বাংলাদেশে অনেক অনেক কিছু বলছে, বাংলাদেশ হচ্ছে গুজবের স্বর্গরাজ্য, আর মানুষ না জেনে অনেক কথা বলে উইদাউট প্রপার ইনভেস্টিগেশন। আমি একটা জিনিস বলতে পারি তোমাকে, ইন্ডিয়ান স্টাইলটা ডিফারেন্ট। ইন্ডিয়া ফট করে অ্যাসাসিনেশনে যায় না, যেটা আইএসআই করে, যেটা রাশিয়ানরা করে বা ইসরায়েলিরা করে। ইন্ডিয়া হয়েছে ওই চাণক্যর সাম দাম দণ্ডবে, যে প্রথমে তোমার সাথে আমি একটা বোঝাপড়া আসবো, ঝামেলা করে লাভ নেই, তোমারও আমাকে দরকার, আমারও তোমাকে দরকার। তার মধ্যে আবার কিছুটা ওই সামের পর দাম, যে টাকা পয়সা দিস দেয়, এইসবে কাজ নিলে তারপরে দণ্ড এবং ভেদ সব থেকে। এবং চাণক্য বলে গেছিল, ভেদ সর্বোত্তম, স্প্লিট ইজ দ্য বেস্ট। আজকে তুমি দেখো না, আমাদের দেশে পাকিস্তানিরা বাঙালিদের বিদ্রোহ হয়েছে, সামলাইতে পারেনি। তোমার আব্বারা মুক্তিযুদ্ধ করছে, তোমরা জানো। আজকেও পাকিস্তান বালুচিস্তানটা সামলাইতে হিমশিম খেয়ে গেছে, কেন? ওরা গায়ের জোরে যুদ্ধ করছে, মিলিটারি মাথা। ইন্ডিয়ানরা মিলিটারিলি এটা ট্রিট করে না, এটা পলিটিক্যালি ট্রিট করে। এই জন্য নর্থ ইস্টে দেখবা, এই যে আমাদের নর্থ ইস্ট বা কাশ্মীরে কতগুলি বিদ্রোহী গোষ্ঠী, নাগাদের মধ্যে 4-5টা, মণিপুরের 4-5টা, এগুলিকে স্প্লিট করে 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 এগুলিকে দুর্বল করেছে। এইখানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইজ এক্সট্রিমলি সাকসেসফুল। এইখানে ইন্ডিয়ান স্টেট পরিষ্কার বলে দেয় যে এদেরকে স্প্লিট করো, এদেরকে দুর্বল করো, তারপর এদেরকে টেবিলে বসে ডায়লগ করো, ফিনিশ করো। হ্যাঁ, গায়ের জোরে মিলিটারিলি প্রবলেমটা সলভ করতে যায় না, যেটা পাকিস্তান চেষ্টা করে, যেটা মায়ানমার চেষ্টা করে, কি বাংলাদেশে একটা সময় যতদিন জিয়া বা এরশাদ সাহেব ছিলেন, পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করছে গায়ের জোরে দমন করা, কাজ হয় নাই। কাজ কখন হয়েছে? যখন শেখ হাসিনা এদের সাথে টেবিলে বসছে। কেন? শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকছেন, ইন্ডিয়ার বড় বড় নেতা প্রণব মুখার্জির মতো লোকজন, ওনার চাচা স্থানীয়, ওনার এদের কাছে উনি একটা জিনিস শিখছেন। হ্যাঁ, ওনার শিক্ষাগুরু এক অর্থে বলতে গেলে তো প্রণব বাবু, তো এই বেটে ব্রাহ্মণ যে কি বুদ্ধিমান লোক, এদের থেকে শিখছে যে ওই গায়ের জোরে করো না, ওদের সাথে টেবিলে বসে কথাবার্তা বলো। ইন্ডিয়া অর্ধেক সময় এই যে মুভমেন্ট, এই ধরনের গেরিলা আন্দোলন, এগুলি টেবিলে শেষ করে, নট বাই ওয়েপন্স। তো এই খেলা, এখানে তারেক সাহেবকে একটা জিনিস বুঝতে হবে, ইন্ডিয়া অনেক কিছু চেষ্টা করে, আপনি আসেন, কথাবার্তা বলি, আমার কিছু এক্সপেকটেশন আছে, তোমারও কিছু এক্সপেকটেশন, লেট আস টক। কিন্তু এই খলিল টলিল ইউনুস টিনুস এদের বুদ্ধিতে উনি যদি না আসেন,
এরপরে যে হার্ড লাইনটা হবে, আমি দুঃখের সাথে একটা কথা বলবো, আমরা কেউ চাই না বাংলাদেশের সাধারণ মানুষ সাফার করতে, কিন্তু এরপরে যে পলিটিক্সটা হবে না, ওইটা রিসোর্স ডিনায়ালের পলিটিক্স হবে। রিসোর্স ডিনায়াল বুঝতে পারতেছ? বিজলি জানা বন্ধ, ডিজেল জানা বন্ধ, তা আজকে গ্যাসের যে অবস্থা, আমি তো বোনদের ফোন করলে দাদা গ্যাস নাই, বিদ্যুৎ নাই, 12 ঘন্টা লোড। এগুলো যদি সব ইন্ডিয়া বন্ধ করে, ট্রাম্প চাচা এসে দেবে? ট্রাম্প চাচার তো অনেক গ্যাস, অনেক তেল, ভেনিজুয়েলার সব লুটপাট করে নিছে, এক বিন্দু দেবে? চীনারা দেবে? এইবারও যে ক্রাইসিস হলো, ডিজেলটা কে দিয়ে বাঁচাইছে? বাংলাদেশকে। তো এখানে যদি ইন্ডিয়ান স্ট্যান্ড যদি হার্ডেন্ড হয় না, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, অনেক বোঝানোর চেষ্টা হয়েছে। পাকিস্তানেরও সত্যি কথা বলতে গেলে বেশ কিছু পলিটিক্যাল লিডার তো ইন্ডিয়ার সাথে রিলেশন করার চেষ্টা করছে, আর্মি বাদশাহ। এই জন্য ইমরান খানকে তারা জেলে ঢুকাই দিছে, কু করে নওয়াজ শরীফকে জেলে ঢুকাই দিছিল। হ্যাঁ, পাকিস্তানের যারা পলিটিক্যাল লিডার তারা বোঝে ইন্ডিয়ার সাথে রিলেশন করা দরকার, কিন্তু আর্মি বাদশাতে আর্মি গন্ডগোল। এখানে আর্মি না, এখানে অতি পাকা কিছু রাজনীতিবিদ বাংলাদেশে আছে, এই খলিল মিয়ার মতো লোকজন, যারা আমেরিকার একদম পরীক্ষিত দালাল, স্ট্যাম্প মারা দালাল, এরা এই গন্ডগোলগুলি করতেছে। আমি দুঃখের সাথে বলতেছি যে এটা কিন্তু আলটিমেটলি মাসুল বাংলাদেশের লোক দেবে, বাংলাদেশের লোক দেবে। এই রিসোর্স ডিনাইল যদি ইন্ডিয়া শুরু করে, কুছ নেই জায়গা। হ্যাঁ, কাঁচা লঙ্কার থেকে, পেঁয়াজ থেকে শুরু করে ডিজেল টিজেল কিচ্ছু যাবে না। পাকিস্তানের সাথে আমরা কমপ্লিট ট্রেড বন্ধ করে দিয়েছি না। পাকিস্তানের সাথে আমাদের ট্রেড যেটা, এটা তো একতরফা ছিল। পাকিস্তানের থেকে আমরা কি কিনি? পাকিস্তানি কিন্তু একদম ট্রেড বন্ধ করেছে। ইন্ডিয়ার কিছু হয়েছে? ইন্ডিয়ার এত বড় নিজস্ব মার্কেট, 140 কোটি লোকের দেশ, তারপরে ইন্ডিয়া পৃথিবীতে অনেক কিছু এক্সপোর্ট করে। বাংলাদেশে একটা বিন্দু জিনিস এক্সপোর্ট না করলে আমাদের কিছু আসে যাবে। বাংলাদেশে বড় পিপুল উইল নিড, এটা ইন্ডিয়া থেকে না আসলে অসুবিধা। এটা হওয়া উচিত না। এবং দীনেশ ত্রিবেদী খুবই ভদ্রলোক, উনি চেষ্টা করছেন, উনি পলিটিক্যাল মানুষ, বাংলা ভালো বলতে পারেন, বোঝেন, যেটা নর্মালাইজ করে ব্যাপারটা বোঝাপড়া। কিন্তু এই যে পাকামি কিছু লোক করতেছে না, অতি পাকা। হ্যাঁ, আমেরিকানদের হয়ে কাজকর্ম করছে বলে তাকে জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান বানাইছে, সে ভাবতেছে কি অনুরে, কি অনুরে। এই লোকগুলি কিন্তু বাংলাদেশকে ডোবাবে, এদের কিন্তু কোনো ক্ষতি হবে না। এদের ঘরে ঠিকই বিদ্যুৎ থাকবে, এদের ঘরে চাল ডাল সবই থাকবে, খানা দানা থাকবে, এদের আমেরিকান চাচারা দেখে রাখছে, ডলার ফলার দিয়ে থাকে। ওকে, আর খলিল কি করে একটা দেশের মিনিস্টার? আমাকে বলো, ক্যান সামবডি হু ইজ এ সিটিজেন অফ ইউএস বি দি ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ? সে কার ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করতেছে? সে কি করে এখানে ফরেন মিনিস্টার? একটা থিওরি আছে যে খলিল নাকি ভারতেরও বেশ ভালো। একদমই না, না একদমই না। মানে এরকম একটা থিওরি বাংলাদেশে চলে। বাংলাদেশ তো বাংলাদেশে সব আজে বাজে কথা। দেখো, খলিল এখানে আসলে একটা নর্মাল মানে ডিপ্লোম্যাটিক সৌজন্যের খাতিরে জয়শঙ্কর তার সাথে ভালোভাবে কথা, মানে জয়শঙ্করজির সাথে ওনার একটা খলিল সাহেবের ভালো সম্পর্ক। কিছু নাই, জয়শঙ্কর জি ওনাকে মিট করে বিকজ হি ইজ দ্য ফরেন মিনিস্টার। কিন্তু কি আলাপ টালাপ কি হয়েছে না হয়েছে, কি বলা হয়েছে এবং খলিলকে, এগুলি ওখানে কিচ্ছু রিলে করেন। উই নো ইট, পিপল আর ভেরি আনহ্যাপি অ্যাবাউট মিস্টার খলিল ইন দিল্লি। এগুলি বললে লাভ নাই, এগুলি এরা বিভিন্ন ডিসইনফরমেশন ছড়ায়। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাব তাহলে। সময় বলে দিবে, তবে যা হচ্ছে সেটা তো ডেফিনেটলি বাংলাদেশের মানুষের জন্য ভালো হচ্ছে না। এবার আমি একটা অন্য প্রসঙ্গে আসতে চাই। এটা একটা সিরিয়াস ম্যাটার, যেহেতু আপনার কাছে অনেক তথ্য থাকে এবং আপনি লম্বা সময় সাংবাদিকতা করেছেন এবং আপনার সকল মহলের সাথে আপনার যোগাযোগ, সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা করছি। এই যে জাতিসংঘ রিপোর্টেও আসছে বাংলাদেশে আল কায়দা কথা বলতেছে আছে এখানে এবং বিভিন্ন জঙ্গি ঘাঁটি আছে। এট দ্য সেম টাইম বাংলাদেশে যে একটা ডিজিএফআই যখন একটা গ্রুপ পাকিস্তানে যায়, আইএসআই এর সাথে ক্রমবর্ধমান একটা যোগাযোগ বাড়ছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি থেকে একটি পাকিস্তানি একটা রিলেশনশিপ বিল্ড করতেছে। আবার একদিক দিয়ে থিওরি আছে যে আমরা শুনি যে আল কায়দার সাথে আইএসআই এর একটা সম্পর্কও আছে। এই অবস্থাতে আবার বাংলাদেশে তো বলতেছে যে আল কায়দা আছে। এই বিষয়টা নিয়ে আপনি কেমন করে দেখেন? আপনি কি দেখেন? এটা তো সিরিয়াস একটা ম্যাটার। এটা আসে না, এটা বহুদিন ধরে আছে, বহুদিন ধরে আছে।
ওসামা বিন লাদেন পাকিস্তানে ছিল, পাকিস্তান থেকে আমেরিকানরা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে আরব সাগরে ফেলাইছে। হ্যাঁ, আবোটাবাদ এসে থাকতো। আবোটাবাদটা কোথায়? পাকিস্তানের মিলিটারি একাডেমি, তার বগলে ওসামা থাকতো। তো পাকিস্তান ওসামাকেও রাখে। পাকিস্তান হয়েছে কি জানো, ওই ইংরেজিতে একটা কথা আছে না, ইউ সুইম উইথ দ্য ক্রোকোডাইল, ইউ হান্ট উইথ দ্য হাউন্ড, যে তুমি বাঘের সাথে শিকার করছো আর কুমিরের সাথে সাঁতার কাটছো। পাকিস্তান ডাজ দিস। পাকিস্তান একদিকে টেরোরিস্টদের পোষে, তারপরে নিজেদের সুবিধার জন্য কখনো টেরোরিস্টদেরকে আমেরিকার কাছে দুই একজনকে ধরায় দেয়, করে তাদের এইসব বেসাতি করেই তো পাকিস্তান ঠিক আছে। কিছু তো না, ইটস ফেল স্টেট। ইকোনমির অবস্থা কতটা খারাপ এটা তো পাকিস্তানে, আমার এক পাকিস্তানি বহিন আছে, তাকে যখন ফোন করি, আরে দাদা ঈদ মুবারক, তো ঈদ मुबारक क्या, ईद का दिन भी गोश्त नसीब नहीं होगा, क्या ना ये गोश्त किलो बोले 4000 টাকা কিলো। আমি क्या बोल रहे हैं, बोला अरे दादा सही बोल रहे हैं, आप आके देखो ना। যাই হোক, তো এখানে এখন একটা ব্যাপার কি, যে আল কায়দা ইজ ইন পাকিস্তান ফর এ লং টাইম, আইএসআই তাকে পোষে, ইট ইজ এস্টাবলিশড, এটা আমেরিকান রয়েছে। আয়মান আল জাওয়ারি যে ইজিপশিয়ান যে প্রফেসর, যে নাম্বার 2 ছিল আল কায়দা ওসামার পরে, সে 2 বার পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে, 2 বার। ইন 1999 একবার, না 1999 না, সরি, আই এম ভেরি সরি, 2002 একবার এবং 2004 একবার। এবং উনি বাংলাদেশ হয়ে ইন্দোনেশিয়াতে গেছে। ইন্দোনেশিয়াতে জেমিয়া ইসলামিয়া বলে আল কায়দা তো ফ্র্যাঞ্চাইজ দেয়, আল কায়দা টেরোরিজমের ফ্র্যাঞ্চাইজ দেয়। বিভিন্ন সংগঠন পৃথিবীতে বিভিন্ন নামে আছে যারা আল কায়দার সাথে যুক্ত, কিন্তু দে ডোন্ট অপারেট অ্যাজ আল কায়দা। তো জেমিয়া ইসলামিয়া যেটা, তারা এখানে অপারেট করে ইন্দোনেশিয়া, ওইসব জায়গাতে যে বালি বম্বিং যারা করছিল, ওই বালি বম্বিং এর আক্কা দিয়েই কিন্তু এই আয়মান আল জাওয়ারি 2 বার ঘুরে গেছে। এবং হি ওয়াজ ইন বাংলাদেশ, হি ওয়াজ শেল্টার্ড বাই ডিজিএফআই এট দ্যাট টাইম। ডিজিএফআই এর খুব সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার আমিন লুকড আফটার হিম and he went away to Indonesia. আমার কথা না, তুমি পুরনো স্টোরি টাইম ম্যাগাজিনে দ্য ডেডলি কার্গো স্টোরির হেডলাইন, যেখানে বলা হয়েছে যে তালিবানদের সরকার যখন পতন হলো, আমেরিকানরা ওই টুইন টাওয়ার অ্যাটাকের পরে আফগানিস্তানে হামলা করলো এবং তারা তালিবানের প্রথম সরকারকে একদম ত্রস্তব্যস্ত করে দেয়। একটা বিরাট সংখ্যক তালিবানি এবং আল কায়দা ফাইটার একটা জাহাজে করে they came to Chittagong and they were received in Chittagong. এটা আমার কথা না, অ্যালেক্স পেরি আমার বন্ধু, he wrote the story. এবং অ্যালেক্স পেরি যখন টাইমের ব্যুরো চিফ সাউথ এশিয়াতে, আমি ইস্ট এন্ড নর্থ ইস্ট ইন্ডিয়া ওদের স্ট্রিঙ্গার ছিলাম। হারুন ভাই, যাকে তুমি খুব ভালো করে চেনো, তোমার আব্বার বন্ধু, হারুন ভাই ওয়াজ দ্য স্ট্রিঙ্গার ফর বাংলাদেশ। এরা মিলে স্টোরিটা করছে এবং টাইম 5 এর মতো ম্যাগাজিন ডাবল চেক করে ওদের আমেরিকান ইন্টেলিজেন্সের খবর বাংলাদেশে বিভিন্ন সূত্রে চেক করে, দে ওয়্যার রিসিভড ইন চিটাগং, দে কেম বাই এ শিপ। সো এই যে এই ধরনের আল কায়দা তালিবানি মালরা বাংলাদেশে বহুকাল ধরে আসতেছে। এরা প্রথম আসছে যখন প্রথম বেগম জিয়ার গভর্নমেন্ট 2002-2004 এবং 2001-এ যখন টুইন টাওয়ার অ্যাটাক হলো, এরপরেই তো আমেরিকা এদের পিছনে লাগলো। এরা তখন এখানে পালাইছে, ওইখানে পালাইছে এবং মেনি অফ দেম কেম টু বাংলাদেশ এন্ড দে ওয়্যার রিসিভড। এটা অ্যালেক্স পেরির স্টোরি আছে। এর আগে পার্টির লিডনার, আমাদের বন্ধু মানুষ, বিখ্যাত লোক এইসব ইনসার্জেন্সি টেরোরিজম বাংলাদেশ মায়ানমার, তার স্টোরি ছিল ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে কোকুন অফ টেরার। এলিজা গ্রিজওয়াল্ডের স্টোরি ছিল নিউ ইয়র্ক টাইমসে। আমি 3টা তোমাকে বললাম। আন্দ্রিয়াস গুডসাইড একটা ফুল ডকুমেন্টারি করছিল ডিসকভারি চ্যানেলে, যে এইখানে পাওয়ারে আসার পর, বেগম জিয়ার সরকার পাওয়ারে আসার পর কিভাবে ইন্টারন্যাশনাল টেররিস্টরা বাংলাদেশকে ঘাঁটি গাড়ছে। এলিজা গ্রিজওয়াল্ডের স্টোরি ইন নিউ ইয়র্ক টাইমস, আমি তোমাকে লিঙ্ক সব পাঠাই দেবো। অ্যালেক্স পেরি স্টোরি ইন টাইম ম্যাগাজিন, বার্টি লিন্ডারের স্টোরি ইন ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ কোকুন অফ টেরার, হ্যাঁ, এবং আন্দ্রিয়াস গুডসাইডের ডিসকভারি চ্যানেলে পুরা 30 মিনিটসের প্রোগ্রাম।
আন্দ্রিয়াস গুডসাইড বাংলাদেশে ঢোকার পারমিশন পায় নাই, তাকে সব এই ধরনের ভিডিও ফুটেজ কে এনে দিছিল জানো? আজকে আমি বলতে পারি, ও জীবিত থাকলে বলতাম না কেন, তাইলে আক্রমণের মুখে পড়তো। তখন ডিজিএফআই তাকে প্রবল অত্যাচার করছে। সেলিম সামাদ আমাদের বন্ধু। ও সেলিম ভাই, সেলিম ভাই তার ভাবি ইন্ডিয়াতে আসবে, একটা কেস সাজে, তার ওই যে এক্স রে যে সব রিপোর্ট তার মধ্যে করে এই ভিডিও তখন ক্যাসেট, ছোট ছোট 8টা না 9টা ক্যাসেট পাঠাচ্ছে, এবং এন্টায়ার এই ইয়েটা এই আন্দ্রিয়াস গুডসাইডের ডকুমেন্টারি ইজ বেসড, মানে এর 90% কাজ আন্দ্রিয়াস আমাকে নিজেই বলছে, হি ওয়াজ বেসড ইন ক্যালকাটা, যে সেলিম হ্যাজ ডান 90% অফ মাই ওয়ার্ক। এই জিনিসগুলি কখন হয়েছে? শেখ হাসিনা গভর্নমেন্টে থাকার সময় হয়নি। শেখ হাসিনা এদের উপর ক্র্যাকডাউন, বেগম জিয়া পাওয়ারে আসছে, আর ওনার একটা পাকিস্তান প্রীতি বরাবরই ছিল। উনি 1991 সালে যখন প্রধানমন্ত্রী হইলেন, বাংলাদেশের আর্মি চিফ মারা গেল, ইন্তেকাল হইল তার, জেনারেল আসিফ নওয়াজ জাঞ্জুয়া। উনি তার ইয়েতে নামাজের জানাজাতে যাওয়ার জন্য রইল। যাই হোক, সেটা অনেক সেন্সিবল যারা বিএনপির লোকজন যে এটা নিয়ে কথা হবে আটকাইলেন। তো ওনার একটা পাকিস্তান প্রীতি বরাবরই ছিল। উনি লন্ডনে গিয়ে পাকিস্তান এমএসতে পাকিস্তান আর্মি ডের দিন উনি চিফ গেস্ট আছেন। ওইখান থেকে উনি আইএসআই লোকজনের সাথে কথা বলতে, এগুলো আমরা জানি, উই নো অল দিস, উই হ্যাভ ইন্টারসেপ্টেড দিস কমিউনিটি। এইসবের পরেও একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, তার সাথে উই আর ডিলিং উইথ ইট। ডোন্ট টেক ইন্ডিয়া ফর গ্রান্টেড। ইন্ডিয়া যখন ওই মোসরাটা দিব না, তখন কিন্তু দিশা পাবেন।